আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি জয়ন্ত স্যার, তোমাদের বাংলা শিক্ষক। যারা আইসিএসসি বোর্ডে পড়ো তাদের জন্য আমি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতাটি গত দুটি ক্লাসে আমি আলোচনা করেছি। কবি পরিচিতি আমি জানিয়েছি, কবিতার সারসংক্ষেপ, শব্দার্থ টিকা এগুলি যেমন আমি করিয়েছি, তেমনি গত দুটি ক্লাসে আমি যে ধরনের প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর আলোচনা আমি করছিলাম। আমি এখনো পর্যন্ত মোট 8টি প্রশ্নের উত্তর তোমাদেরকে তৈরি করেছি। এই প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10। এটি ভাগ করা থাকে 2 যোগ 2 যোগ 2 যোগ 4 অথবা 2 যোগ 2 যোগ 3 যোগ 3 এভাবে ভাগ করা থাকে। এই ধরনের প্রশ্নই তোমাদের কাছে আসবে, তোমাদের পরীক্ষায় আসবে। আমি বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে, তোমরা কিন্তু কবিতাটা, সে কবিতা হোক, আজকে কবিতা পড়াচ্ছি বলে কবিতা, কিন্তু যখন গল্প, উপন্যাস, নাটক যাই পড়াই না কেন সেইটি কিন্তু আগে ভালো করে পড়বে। পাঠ্যাংশটা ভালো করে পাঠ করবে, পারলে মুখস্থ করে নেবে। তার কারণ আমাদের এই আইসিএসসি বোর্ডের কবিতা থেকে, গল্প থেকে, উপন্যাস থেকে যে কোশ্চেন আসে সেগুলি সবকটি লাইন ধরে ধরে সেগুলো আসে, উদ্ধৃতি দিয়ে আসে। ফলে তোমরা যদি সেগুলি না পড়ে থাকো, তোমাদের যদি সেগুলো কণ্ঠস্থ না থাকে, তাহলে যখন প্রশ্ন আসবে তোমরা দিশেহারা হয়ে যাবে। বুঝতে যদি না পারো যে কোন কবিতা থেকে বা কোন গল্প থেকে বা কোন উপন্যাস কোথা থেকে কোশ্চেনটা দিয়েছে, তাহলে তার উত্তর লিখতে পারবে না। আর উত্তর না লিখলে যা হয়, তোমরা নাম্বার পাবে না। আমি জানি তোমাদের বাংলা পড়তে ভালো লাগে না, কিন্তু তারপরেও বলি, বাংলা অনেকের ভালো লাগে না, কারো কারো তো নিশ্চয়ই ভালো লাগে। বাংলা খুবই ভালো একটা, ভালোবাসে কেউ কেউ বাংলা পড়তে, কিন্তু এটাও স্বাভাবিক। তোমরা যেহেতু ইংরাজি মাধ্যমে পড়ে আসছো, ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ছো, তাই বাংলাটা অতটা সরগর নও তোমরা। কিন্তু বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা হচ্ছে আমার মায়ের ভাষা। ছোটবেলাতে এই ভাষাতেই আমরা প্রথম কথা বলেছি। যদি বাংলা ভাষাকে ভালো না বাসো, যদি বাংলা ভাষাকে বুঝতে না পারো, তাহলে কিন্তু বাংলা ভাষাকে অসম্মান করা, আর বাংলা ভাষাকে অসম্মান করা মানে কিন্তু আমার মাকে অসম্মান করা। তাই জন্য যারা মাকে ভালোবাসো তারা বাংলা ভাষাকেও ভালোবাসো, কেননা আমাদের কিন্তু বাংলা ভাষাই হচ্ছে আমাদেরকে চলতে, বলতে, শিখতে শেখায়। আমরা এই যে কবিতাটি পাঠ করছি বঙ্গভূমির প্রতি, এই কবিও কিন্তু জীবনে শুরু করেছিলেন আমি বাংলা ভাষায় লিখবো না, আমি ইংরাজি ভাষাতে লিখবো, এই ধারণা থেকে। কিন্তু যখন তিনি দেখলেন ইংরাজি ভাষায় তিনি তার যে ভাব সেইটা ঠিকঠাক প্রকাশ করতে পারছে না, এবং তিনি যেটা ভেবেছিলেন যে ইংরাজি ভাষার লেখা সবাই গ্রহণ করবে, সেটি যখন হলো না, তিনি কিন্তু বাংলা ভাষাতেই লিখতে শুরু করলেন। এবং বাংলা ভাষায় তিনি শুধু লিখলেন না, বাংলা ভাষায় লিখে তিনি বাঙালির হৃদয় জয় করলেন। এবং বাংলা কবিতা, বাংলা নাটক, এই দুটি ক্ষেত্রেই তিনি একটি নতুন দিক দেখালেন। তার মধ্যে দিয়ে নতুন নতুন দিকের সূচনা হলো। বাংলা প্রথম প্রহসন লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। সনেট ধর্মী কবিতা স্রষ্টা বাংলা ভাষায় মাইকেল মধুসূদন দত্ত। তিনি মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন, যা রামায়ণকে, যে রাম রাবণের যুদ্ধ, সেই রাম রাবণের যুদ্ধের অংশ তিনি নিজের ভাষায় অন্য রকম একটি বিশ্লেষণে তিনি লিখলেন, যেখানে মধ্যে দিয়ে আমরা বাংলা ভাষাকে সমৃদ্ধ হতে দেখলাম। তিনি আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করলেন। তাই বলছি, তোমরাও বাংলা ভাষা চর্চা করো, নিয়মিত চর্চা করো। যাই হোক, এসো, আমার যেটুকু বলার তোমাদেরকে বললাম। হ্যাঁ, অন্যান্য বিষয় পড়বে, নিশ্চয়ই পড়বে, পড়তে তো হবেই। হ্যাঁ, সেগুলো তোমাদের প্রধান বিষয়। তার বাইরেও যাদের তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, তারা বাংলাটাকে অবহেলা করো না, বাংলাটাকে পড়ো, মন দিয়ে পড়ো, পরীক্ষায় ভালো নাম্বার পাবে। সব থেকে বড় কথা, বাংলা ভাষাকে তোমরা জানতে পারবে। এসো, আমরা আজকে প্রশ্ন উত্তর তৈরি করি। এর আগের দিন আমি তোমাদেরকে 8টি প্রশ্ন তৈরি করিয়েছি। আজকে আমরা 9 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। কিন্তু
যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হৃদে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? বক্তার বক্তব্য কি? তার প্রত্যেকটা লেখার আগেই তোমরা কিন্তু এরকম লিখো না যে কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? তোমরা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা এরকম ভাবে শুরু করবে না, শুরুই করবে আলোচ্য অংশটি বা লিখতে পারো উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। এই বঙ্গভূমির প্রতি এইটি ইনভার্টেড কমার মধ্যে রাখবে। তারপরে বক্তাকে, আলোচ্য অংশের বক্তা স্বয়ং কবি মাইকেল মধুসূদন দত্ত। কাকে উদ্দেশ্য করে বলেছেন? তিনি এই কথা তার জন্মভূমিরূপ মাকে সম্বোধন করে বলেছেন, কারণ জননী আর জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। তাই জননী আর জন্মভূমির মধ্যে কোনো পার্থক্য কবি দেখতে পাননি। বক্তার বক্তব্য কি? বক্তার বক্তব্য কি এক্ষেত্রে তোমরা লিখবে, এখানে 3 নাম্বার তোমাদের জন্য নির্ধারিত থাকে এই ধরনের কোশ্চেনে। তোমরা লিখবে কবি অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন যে তার কোনো গুণ নেই, তাই তিনি চিরস্মরণীয় হয়ে থাকার দাবি করতে পারেন না। কিন্তু জননী জন্মভূমি যদি তার সমস্ত দোষগুলিকে ভুলে কেবল গুণগুলিকে মনে রাখেন, তবে কবির মনস্কামনা পূরণ হতে পারে, কবি জীবনে ধন্য হতে পারেন। সেই রূপ অবস্থায় কবি সমনকেও ভয় পান না, কারণ সমন তার নশ্বর দেহকে পঞ্চভূতে লীন করে দেবে সত্য, কিন্তু জন্মভূমির স্মৃতিপটে, জন্মভূমির প্রতিটি মানুষের মনে তিনি চিরভাস্বর, চির অম্লান হয়ে থাকবেন। এই কারণে কবি সমনকে ভয় পান না, প্রবাসে মৃত্যুকে পরোয়া করে না। এইটুকু লিখলে তোমরা 3 নাম্বার পাবে। এইবার এখানে তোমাদের মনে হতে পারে কঠিন কঠিন কিছু শব্দ আছে। আসলে যদি আমরা বাংলা ভাষার এই যেটাকে আমরা কঠিন শব্দ বলি, আসলে সেগুলো খুব একটা কঠিন নয়, সেগুলোই হচ্ছে বাংলা শব্দের মজা, সেগুলোই হচ্ছে বাংলা শব্দের লেখাকে সমৃদ্ধ করে। যদি এই শব্দগুলো যদি আমরা চয়ন না করি, মানে প্রয়োগ না করি, তাহলে কিন্তু পরীক্ষক অর্থাৎ এক্সামিনার যিনি থাকবেন তিনি আমাদের পূর্ণ নাম্বার মানে ফুল মার্কস নাও দিতে পারেন। সেই জন্য কিছু কঠিন শব্দ তোমাদের মনে হতে পারে এখানে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটি তোমাদের স্বার্থেই করা হচ্ছে। এবার এসো এখান থেকে যে সকল বানানগুলো তোমাদের অসুবিধা হতে পারে সেই বানানগুলো তোমাদেরকে বলি। দেখো, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আমি বানান তোমাদেরকে বলছি, কিন্তু কিছু কিছু বানান বারবার বলছি না, তার কারণ আমি এর আগের যে ক্লাস হয়েছে সেই ক্লাসে আমি বানানগুলো বলেছি, এখন আর সেগুলো তোমাদের বলবো না। খালি একটা কথা বলি, যখন কবিতার নামটা উল্লেখ করবে সেটা ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই রাখবে, ঠিক আছে? সম্বোধন বানানটা তোমরা জানো, দন্তে স, ময় বয় ওকার, ধ দন্তের ন, সম্বোধন। মনস্কামনা, এই মনস্কামনা ম দন্তে ন মন, দন্তে শয় কয় আকার, ম দন্তে নয় আকার, মনস্কামনা। স্মৃতিপটে, দন্তে শয় ময় রি তয় হস্যি, স্মৃতি প টয় একার, স্মৃতিপটে। এই হচ্ছে এই বানানগুলো তোমরা একটু, এর বাইরে যে বানানগুলো আছে কঠিন সেগুলো এর আগের দিন আমি করেছি বলেছি, সেগুলো তোমরা একটু শুনে নিও। আর এই বানানগুলো তোমাদের অসুবিধা হতে পারে, বিশেষ করে যেখানে রেপের ব্যবহার আছে, যেখানে র ফলার ব্যবহার রয়েছে, যেখানে দ্বিত্ব শব্দ রয়েছে, যুক্তাক্ষর রয়েছে, সেগুলো তোমাদের অসুবিধা হয় ঠিকই, সেই বানানগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। এরপর এসো 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর প্রশ্ন তোমাদেরকে যেটি করাবো আমি, সেটি বোর্ডের পরীক্ষা 2023 সালে বোর্ডের পরীক্ষায় এসেছিল। এইটির প্রশ্নর যে মান নাম্বার এইরকম ভাবে ভাগ করা আছে 2 যোগ 2 যোগ 3 যোগ 3, অর্থাৎ 10 নাম্বার। এইসব কোশ্চেনটা আমি তোমাদেরকে প্রথমে বলি। চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে,
আবার বলি, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। কবিতার শুরুতে কোন বিদেশি কবির লেখা কবিতার ছত্র রয়েছে? নীর শব্দের অর্থ কি? শব্দটিতে নীরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? জীবন নদ বলতে কি বোঝানো হয়েছে? জীবনের সাথে নদীর তুলনার কারণ কি? আচ্ছা, কোন কবিতার শুরুতে কোন বিদেশি কবির লেখা কবিতার ছত্র রয়েছে? ইংরেজ কবি শেক্সপিয়রের লেখা ছত্র রয়েছে। আমি ভুল বললাম, শুরুতে রয়েছে বায়রনের একটি ছত্র, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, এইটি শুরুতে রয়েছে। তাহলে ইংরেজ কবি বায়রনের লেখা ছত্র রয়েছে। নীর শব্দের অর্থ কি? ছত্রটিতে নীরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নীর শব্দের অর্থ জল। ছত্রটিতে নীরকে প্রবাহমান জীবন নদের সঙ্গে তুলনা করা হয়েছে। নদীর নীর যেমন চিরপ্রবাহমান, জীবন নদেরও নীরও তদ্রূপ, মানে সেই রকমই। নীর বানানটা এখানে দন্তে নয় দীর্ঘী। বয়সুনরা, তোমরা এই কবিতার চরণী বা কবিতার এই লাইনেই তোমরা পেয়ে যাবে নীর মানে হচ্ছে জল। এটি ছোটবেলা থেকেই তোমরা জানো। এরপর হচ্ছে জীবন নদ বলতে কি বোঝানো হয়েছে? জীবন নদ বলতে জীবন রূপ নদীকে বোঝানো হয়েছে। নদ বা নদীর জল যেমন চিরপ্রবাহমান, জীবন নদও সেরূপ চিরপ্রবাহমান। নদীর জল যখন স্থির থাকে না, জীবন প্রবাহ তেমন স্থির থাকে না। এখানে স্থির বানানটা তোমাদেরকে বলে দিই, দন্তে শয় থয় হস্যি, দন্তে শয় থয় হস্যি বয়সুনরা, স্থির। দন্তে শয় থয় হস্যি বয়সুনরা, স্থির। এরপর এসো, জীবনের সাথে নদীকে তুলনা করার কারণ কি? মানুষের জীবন নদীর জলের সঙ্গে তুলনীয়। মানুষের জীবন নদীর জলের সঙ্গে তুলনীয়। নদীর জল চিরপ্রবাহমান। নদীর জল কোনোদিন থেমে থাকে না। যে নদীতে জল থাকে না সে নদী গতিহীন, প্রাণহীন। কবি মানব জীবনকে নদীর প্রবাহের সঙ্গে তুলনা করেছেন। মানুষের জীবন নদীর প্রবাহের মতোই। নদীর থেমে যাওয়া যেন মানুষের জীবনের অবসানে সামিল। মানুষের জীবন নদীও চিরস্থির থাকে না। এরপর এসো, আমরা বানানগুলো তোমাদেরকে, এখানে খুব একটা কঠিন বানান নেই, আর এর বানানগুলো আমি তোমাদেরকে এর আগে করিয়েছি। এর আগের কোশ্চেনগুলোতে যে সকল কমন বানান এখানে পাবে সেগুলো তোমাদেরকে এর আগের কোশ্চেনে করিয়ে দিয়েছি। তবু আমি এই প্রবাহ বানানটা বলে দিই, পয় র ফালা, বয় আকার, হ, প্রবাহ। ঠিক আছে, এরপর এসো আমরা 11 নম্বর কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 11, অমর করিয়া বর দেহ দাসে শুভরদে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? শুভরদে বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি কি কারণে কবিকে বরদান করবেন? কবি যে অমরত্ব প্রার্থনা করেছেন তার প্রকৃত অর্থ কি? উত্তর এইটা এইরকমই হবে, কার লেখা কোন কবিতার অন্তর্গত। উদ্ধৃতি অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। শুভরদে বলতে কাকে বোঝানো হয়েছে? শুভরদে বলতে কবি আমাদের এই বঙ্গভূমিকেই বুঝিয়েছেন। তিনি কি কারণে কবিকে বরদান করবেন? বঙ্গভূমি যেন কবির সমস্ত দোষ অপরাধ ক্ষমা করে তাকে অমরত্বের বরদান করেন, যাতে তিনি মৃত্যুর পরও নরলোকে মানুষের মনে চিরভাস্বর হয়ে থাকতে পারেন। এই কারণেই তিনি কবিকে বরদান করবেন, বা কবি এই কারণেই বরদানের প্রার্থনা করেছেন। কবি যে অমরত্বের প্রার্থনা করেছেন তার প্রকৃত অর্থ কি? জীবন মাত্রেই। আচ্ছা, কবি যে অমরত্বের প্রার্থনা করেছেন তা বিশ্লেষণ করতে গেলে আমাদের এই কথাই বলতে হয়, জীব মাত্রেই মরণশীল, জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূতে লীন হয়ে যায়, কিন্তু কবির আশা
তিনি জন্মভূমি স্নেহ থেকে বঞ্চিত না হয়ে চির অমরত্ব লাভ করবেন। অর্থাৎ কবিতার কাব্যকীর্তির জন্য বঙ্গভূমির মানুষের মনে স্থায়ী আসন লাভ করবেন। কারণ মৃত্যুতে মানুষের নশ্বর দেহ পঞ্চভূতে লীন হয়ে যায়, কিন্তু বঙ্গভূমি যদি তার প্রতি একটু সহানুভূতিশীল হন, তবে তিনি বঙ্গভূমির মানুষের মনে চির অম্লান থাকতে পারেন। এখানে এরূপ অমরত্বের কথা বলা হয়েছে। এবার তোমাদেরকে এখান থেকে বানান সবই করেছি, তারপরেও বলে দিই। কাব্যকীর্তি, কয় আকার বয়রে, কয় দীর্ঘি তয় রে হস্যি বয় শূন্যরা, কয় আকার বয়জফলা কাব্য, কয় দীর্ঘি তয় রে হস্যি বয় শূন্যরা কাব্যকীর্তি। এইবার র ফালার ব্যবহার কেমন হবে, কোথায় র ফালা দেবে, সেটা কিভাবে দেবে, সেটি আমি এর আগের ক্লাসেই করিয়েছি। সেটা যদি শুনে নাও, তোমাদের র ফালা ব্যবহারে ভুল হবে না। আচ্ছা, এইখানে দেখো আর কি বানান তোমাদের কঠিন মনে হচ্ছে। অমরত্ব, অ ম র তয় বয়, অমরত্ব। আর বাদ বাকি তো সব বানান যেগুলো, ধরো পঞ্চভূতে লীন, পঞ্চভূত শব্দটা তোমাদের এর আগের ক্লাসে আমি বানান করিয়েছি, সুতরাং সেটা নতুন করে করলাম না। আমরা কোশ্চেন নাম্বার 12-এ চলে যাব। মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত, বক্তাকে, মা কাকে বলা হয়েছে, মানুষে বলতে কি বোঝানো হয়েছে, তা কি জন্য বিখ্যাত, মধুময় তামরস কথাটির অর্থ কি। তাহলে আমরা প্রথমে যাই, কার লেখা কোন কবিতার অন্তর্গত। তোমরা লিখবে উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। এরপর এসো, বক্তাকে, মা কাকে বলা হয়েছে, লিখবে আলোচ্য অংশটির বক্তা স্বয়ং কবি মাইকেল মধুসূদন দত্ত। মা কাকে বলা হয়েছে, মা বলতে কবি এই জন্মভূমি শ্যামলা বঙ্গভূমিকেই বুঝিয়েছেন। মানুষে বলতে কি বোঝানো হয়েছে, তা কি জন্য বিখ্যাত। এখানে মানুষে বলতে তিব্বতের মানস সরোবরের কথা বলা হয়েছে। তোমরা মানস সরোবরের নাম শুনেছ, তিব্বতে সেটি অবস্থিত, কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত। হ্যাঁ, তা সেটা ভুলে যাওয়ার কথা না। তা মানুষে বলতে সেই তিব্বতের মানস সরোবরের কথা বলা হয়েছে। তা কি জন্য বিখ্যাত, স্ফটিক স্বচ্ছ জলে বছরের সবসময় অসংখ্য পদ্ম ফুল প্রস্ফুটিত হয়ে থাকে এখানে। আবার অন্য অর্থে মানুষের মনোলোককেও বোঝানো হয়েছে এই মানুষে বলতে। কবির একান্ত প্রার্থনা, কবিও যেন বঙ্গভূমির প্রতিটি মানুষের মনে, অর্থাৎ মানুষে সর্ব ঋতুতে বিরাজ করেন। এখানে স্ফটিক স্বচ্ছ জল, স্ফটিক বানানটা বলে দিই, দন্তে শয় ফয় টয় হস্যি ক, আর সর্ব ঋতুতে দন্তে স বয় রে রি তয় হস্যু, সর্ব ঋতুতে তয়কার তে। তাহলে রিকার তোমরা জানো, রি রি তয় হস্যু ঋতু। আচ্ছা, মধুময় তামরস কথার অর্থ কি, মধুময় তামরস শব্দের অর্থ মধুপূর্ণ নীল পদ্ম। এই পদ্ম ফুল মানস সরোবরে সারা বছর ফুটে থাকে। কবির একান্ত বাসনা, কবিও যেন বঙ্গভূমির মানস লোকে চিরদিনই বিরাজ করতে পারেন। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 13-এ যাব। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে, অমর করিয়া বর দেহ দাসে শুভরদে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত, বক্তাকে, কাকে উদ্দেশ্য করে বলেছেন, শুভরদে বলতে কাকে বোঝানো হয়েছে, দাসে বলতেই বা কাকে বোঝানো হয়েছে, বক্তার বক্তব্য কি। এইটি উত্তর এরকমই লিখবে তোমরা, যে কার লেখা কোন কবিতার অন্তর্গত, এটিও সেই একই হবে। উদ্ধৃত অংশটি বা আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। এর আগেও বলেছি, এখনো বলছি, কবিতার নামটা তোমরা
ইনভার্টেড কমার মধ্যে দেবে। এরপরে হচ্ছে বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? বক্তা আলোচ্য অংশে বক্তা স্বয়ং কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি একথা বঙ্গভূমির উদ্দেশ্যে বলেছেন। শুভরদে বলতে কাকে বোঝানো হয়েছে? শুভরদে বলতে বরদান করেন এমন দেবীকে বোঝানো হয়েছে। তবে বিশেষ অর্থে কবির জন্মভূমি বঙ্গভূমিকেই এখানে বলেছেন, বঙ্গভূমিকেই এখানে বোঝানো হয়েছেন। এরপরে দাসে বলতেই বা কাকে বোঝানো হয়েছে? বক্তার বক্তব্য কি? দাসে বলতে কবি দাসকে, অর্থাৎ বঙ্গভূমির দাস, অর্থাৎ নিজেকে বুঝিয়েছেন। আসলে এখানে কবি বলতে চেয়েছেন যে বঙ্গজননী যদি দয়া পরবশ হয়ে কবিকে বরদান করেন, তবে কবিও দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে বিরাজ করতে পারবেন। কবি আপন কবি কীর্তির পুরস্কার স্বরূপ অমরত্ব লাভ করতে চান। তিনি তা সম্ভব হবে, কিন্তু তা সম্ভব হবে যদি বঙ্গজননী তার প্রতি কৃপা করে তাকে বরদান করেন। তার বরদানেই কবি বঙ্গবাসীর হৃদয় মন্দিরে চিরভাস্বর হয়ে থাকতে পারবেন। তা এই ক্ষেত্রে বানানগুলো যেগুলো তোমাদের অসুবিধা হতে, এতটা পর্যন্তই প্রথমত লিখবে, একটু দীর্ঘ মনে হতে পারে, কিন্তু একটু বড় করে না লিখলে তোমরা পুরো নাম্বারটা পাবে না। আর এক্ষেত্রে তোমাদের বানানটা আমি বলে দিই, সেটা হচ্ছে বানান এখানে যেগুলো আছে সেগুলি সবই এর আগে আলোচিত হয়েছে, বলেছি। এখানে আমি পুরস্কার স্বরূপ পুরস্কার বানানটা বলে দিই। পয় হস্যু বয় শূন্য র, দন্তে শয় কয় আকার বয় শূন্য র। অনেকেই এটা মূর্ধন্য স করে ফেলে, মূর্ধন্য স কিন্তু লিখবে না, দন্তে শয় কয় আকার লিখবে। এই হচ্ছে পুরস্কার। এরপর এসো আমরা কোশ্চেন নাম্বার 14 যাই। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। কার লেখা? কোন কবিতার অন্তর্গত? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বক্তার এই উক্তি? আলোচ্য অংশে বক্তার বক্তব্য কি? তা কার লেখা, কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। বক্তাকে আলোচ্য অংশে বক্তা স্বয়ং কবি মাইকেল মধুসূদন দত্ত। কাকে উদ্দেশ্য করে বক্তার এই উক্তি? বক্তা একথা তার জননী স্বরূপ এই বঙ্গভূমিকে উদ্দেশ্য করেই বলেছেন। আলোচ্য অংশের বক্তার বক্তব্য কি, এইটি একটু তোমাদেরকে দীর্ঘ করে লিখতে হবে, যেহেতু এর আগের যে পার্টটা ছিল সেখানে আমরা এক লাইনে উত্তর দিয়েছি। এখানে একটু দীর্ঘ করে না লিখলে কিন্তু পুরো নাম্বারটা পাবে না। তা এসো আমরা সেটি বলি। আলোচ্য অংশে বক্তার বক্তব্য কি? বঙ্গজননী যদি কবিকে মনে রাখেন, অর্থাৎ বঙ্গবাসী যদি কবির কথা স্মরণে রাখেন, তবে কবি সমনকেও ভয় পান না বা ভয় করেন না, কারণ মৃত্যুতে তার দেহ পঞ্চভূতে লীন হবে ঠিকই, কিন্তু মানুষের হৃদয় মন্দিরে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সামান্য মাছি যেমন অমৃতর হ্রদে পড়িলে ডোবে না, বরং অমৃতের স্পর্শে অমরত্ব লাভ করে, ঠিক তেমন ভাবেই বঙ্গজননী সামান্য কৃপা লাভ করলে কবিও পার্থিব জীবনে অমরত্ব লাভ করতে পারবেন। বঙ্গজননীর অসামান্য কৃপা কবিকে চিরস্মরণীয় করে রাখবে বাঙালির হৃদয় আকাশে। এত পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। এক্ষেত্রে কিছু বানান যেগুলো আছে, যেগুলো তোমাদের একটু জটিল মনে হতে পারে, বিশেষ করে যেখানে রেপের ব্যবহার আছে, যেখানে তোমাদের দ্বিত্ব শব্দ আছে, যুক্তাক্ষর আছে, কিন্তু এই বানানগুলো এর আগে আমি আলোচনা করেছি, জানিয়েছি, তাই এখানে বানানগুলো আমি তোমাদেরকে বললাম না। খালি একটা বানান তোমাদেরকে আমি বলে দিই, যে স্পর্শ, দন্তে শয়ে পয় তালবর শয়ে রেপ, দন্তে শয়ে পয় তালবর শয়ে রেপ হচ্ছে স্পর্শ। এই বানানটা তোমাদেরকে বলে দিলাম। আশা করি অন্যান্য বানানগুলো অসুবিধা হবে না, কেননা ইতিমধ্যে
প্রথম থেকে আজকে 3 দিন হলো প্রথম যে দুটি ক্লাস আমি নিয়েছি এবং সেখানে তোমরা এই বানানগুলো পেয়ে যাবে। এরপর এসো আমরা কোশ্চেন নাম্বার 15-এ যাই। কোশ্চেন নাম্বার 15 হচ্ছে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে কার লেখা, কোন কবিতার অন্তর্গত? বক্তাকে নীর শব্দে দুটি প্রতিশব্দ লেখো, আলোচ্য অংশের অর্থ পরিস্ফুট করো, আলোচ্য অংশের রূপক বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা তোমাদের একটু জটিল মনে হতে পারে, কিন্তু এই ধরনের কোশ্চেন আসে খুব কম হলেও তোমরা বোর্ডে হয়তো এতটা জটিল নাও পেতে পারো, কিন্তু স্কুলে তোমরা এটা পাবে। তা তোমরা যেহেতু ইংরাজি মাধ্যমে ছোটবেলা থেকে পড়েছো, তাই এই কোশ্চেনটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, যেহেতু এখানে বলা হচ্ছে আলোচ্য অংশের রূপক বিশ্লেষণ করো। হ্যাঁ, এটা একটু কঠিন মনে হতে পারে, তোমাদেরকে আমি এটা বলে দিই। তা কার লেখা কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমি প্রতি কবিতার অন্তর্গত। বক্তাকে নীর শব্দে দুটি প্রতিশব্দ লেখো, আলোচ্য অংশে বক্তা ও স্বয়ং কবি মাইকেল মধুসূদন দত্ত। আর নীর শব্দে দুটি প্রতিশব্দ লেখো, মানে দুটি অর্থ লিখতে হবে। নীর শব্দে নয় দীর্ঘী বয় শূন্য র নীর। নীর শব্দের অর্থ হলো জল, আর দুটি প্রতিশব্দ হলো সলিল ও বাড়ি। বয় আকার বয় শূন্য রয় হসি বাড়ি। ঠিক আছে, তোমরা কিন্তু ডয় শূন্য রয় লিখে দিও না। বয় আকার ডয় শূন্য রয় লিখলে কিন্তু আবার সেটা থাকার জন্য যে আমাদের ঘর বাড়ি, হ্যাঁ, সেইটি হয়ে যাবে। এখানে বয় আকার বয় শূন্য রয় হসি লিখবে বাড়ি। তাহলে দুটি প্রতিশব্দ হলো সলিল ও বাড়ি। এরপর এসো আলোচ্য অংশের অর্থ পরিস্ফুট করো। আচ্ছা, নদীর জল চিরপ্রবাহমান। নদীর জল কোনোদিন থেমে থাকে না। যে নদীতে জল থাকে না, প্রবাহ থাকে না, সে নদী গতিহীন, প্রাণহীন। কবি আমাদের জীবনকে নদীর প্রবাহের সঙ্গে তুলনা করেছেন। মানুষের জীবন নদীর প্রবাহের মতোই। নদীর থেমে যাওয়া মানুষের জীবনের অবসানের সামিল। নদীর মতোই মানুষের জীবন নদও চিরস্থির থাকে না। এরপর এসো আলোচ্য অংশের রূপক বিশ্লেষণ করো। তা আলোচ্য অংশের রূপকটি গভীর তাৎপর্যবাহী, মানুষের জীবন নদীর সঙ্গে তুলনীয়। এখানে মানব জীবনের একটি সুন্দর চিত্র পাওয়া যায়। এটুকু লিখলেই হবে। তাৎপর্যবাহী, তাৎপর্য বানানটা তোমাদেরকে বলে দিই। তয় আকার খণ্ডত্ব প 29 জয় রেপ তাৎপর্য। এরপরে এসো কোশ্চেন নাম্বার 16। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে। এটি কবি কার উদ্দেশ্যে লিখেছেন? কবিকে কোন বিশেষ ব্যক্তিত্ব সাহায্য করেছিলেন? কে কাকে দয়া করার কথা বলেছেন? কবি এমন প্রার্থনার কারণ কি ছিল? কবির কয়েকটি গুণের পরিচয় দাও। এই কোশ্চেনটা কিন্তু 2017 সালে বোর্ডের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এরপর এসো আমরা এর উত্তরটা তৈরি করি। এটি কবি কার উদ্দেশ্যে লিখেছেন? আচ্ছা, বঙ্গভূমির প্রতি কবিতা কবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশ যাত্রার প্রাক্কালে বঙ্গভূমির কাছে এই প্রার্থনা করেছিলেন। প্রার্থনা করেছেন বঙ্গজননী যেন কবিকে ভুলে না যান। বঙ্গজননী যদি কবিকে মনে রাখেন, তবে কবি মরণেও ভয় পান না। তাহলে এটি কবি কার উদ্দেশ্যে লিখেছেন? কবি কোন বিশেষ ব্যক্তিকে সাহায্য করেছিলেন? এই গেল। কে কাকে দয়া করার কথা বলেছেন? কবি বিদেশ যাত্রার প্রাক্কালে বা বিদেশ যাত্রার আগে প্রিয় জন্মভূমির কাছে প্রার্থনা করেছেন যে তিনি যেন কবিকে দয়া করেন, জন্মভূমি যেন তাকে বিস্তৃত না হন। এরপরে এসো। আচ্ছা, বিস্তৃত বানানটা বয় হস্যি দন্তে শয় ময় রি ত বিস্তৃত। আবারও বলি, বয় হস্যি দন্তে শয় ময় রি ত বিস্তৃত। এরপরে কবির এমন প্রার্থনার কারণ কি ছিল? আসলে কবি মধুসূদন দত্ত
বঙ্গ জননীর কাছে যশপ্রার্থী। কবি জানেন মৃত্যু জীবনের স্বাভাবিক পরিণতি। মৃত্যু কারণ জাত ব্যক্তির, মানে যিনি বেঁচে আছেন জাত ব্যক্তির মৃত্যু অনিবার্য, তাই কবি মৃত্যুকে ভয় পান না। জননী বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন, তবে কবি মরণকেও ভয় পান না। তাহলে প্রবাসে মরণেও কবি অবিস্মরণীয় হয়ে থাকবেন জাতির হৃদয়ে। কারণ তার দেহ পঞ্চভূতে লীন হলেও জাতির মানসলোকে তিনি চির অম্লান, চিরভাস্বর থাকবেন। তার কীর্তি তাকে অমর করে রাখবেন। অবশ্য যদি বঙ্গভূমি তার প্রতি করুণা করেন, তবেই সেটা সম্ভব হবে। এরপর কবির কয়েকটি গুণের পরিচয় দাও। কবি, এটি কিন্তু কবিতার সঙ্গে সম্পর্কিত নয়, কেননা এই কবিতা কবি নিজ গুণ এখানে বর্ণনা করেননি। তিনি ফলে এটা আমরা কবি সম্পর্কে যে আলোচনা করেছি সেখান থেকে এটা আমরা পেয়ে যাব। এক্ষেত্রে উত্তর হবে কবির কয়েকটি গুণ যদি বলি, তাহলে বলতে হবে কবি ছিলেন একাধারে কবি, নাট্যকার, প্রতিভাধর। তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রচলন করেন। বাংলায় চতুর্দশপদী কবিতা লেখায় তিনিই ছিলেন পথিকৃৎ, এবং বাংলায় প্রথম প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা তিনিই লেখেন, এবং বাংলার প্রথম মৌলিক নাট্যকার হিসেবে তাকে স্বীকৃত দেওয়া যায়। এছাড়াও তার অন্যতম কীর্তি হচ্ছে রামায়ণের বিশ্লেষণ করে একটি কাব্য রচনা করা, মেঘনাদ বধ কাব্য, যা বাংলা সাহিত্যকে আমাদের সমৃদ্ধ করেছে। এইটি হলো কবির কয়েকটি গুণ। এরপর এসো আমরা কোশ্চেন নাম্বার 17 যাই। কোশ্চেন নাম্বার 17 কি হতে পারে? সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কবির কাব্যচর্চার উদ্দেশ্য কি ছিল? তিনি কখন এই কবিতাটি লেখেন? কবি কার কাছে মিনতি করেছেন? কবি এই পৃথিবীতে কাদের ধন্য মনে করেন? কবি কি রকম অমরত্ব লাভ করতে চান? এই কোশ্চেনটির মান হচ্ছে 2+2+3+3। এটি 2020 সালে তোমাদের বোর্ডের পরীক্ষা এসেছিল, আবারও আসতে পারে। ফলে এইটি তোমরা তৈরি করে নেবে, এবং বোর্ডের এই কোশ্চেনগুলো থেকে বোঝা যায় আমাদের কি ধরনের কোশ্চেন হয়। এসো আমরা কোশ্চেন নাম্বার 17 উত্তরটা তৈরি করি। কবির কাব্যচর্চার উদ্দেশ্য কি ছিল? তিনি কখন এই কবিতাটি লেখেন? কবির কাব্যচর্চার উদ্দেশ্য ছিল কাব্য রচনা করে যশস্বী হওয়ার, হোমার মিল্টনের সমগোত্রীয় হওয়া এবং প্রচুর অর্থ উপার্জন করা। এটি যদিও কবিতায় নেই, কিন্তু এটি আমরা যখন কবির আলোচনা করি তখনই জানতে পারি এটি, যে তিনি ভেবেছিলেন মিল্টন হবেন, হোমার হবেন, এবং তাদের মতন তারা অর্থ উপার্জন করেনি, এবং তিনি লিখে প্রচুর অর্থ উপার্জন করবেন। তাহলে আবারও বলি, এর উত্তর হবে এরকম: কবির কাব্যচর্চার উদ্দেশ্য ছিল কাব্য রচনা করে যশস্বী হওয়া, যশস্বী মানে বিখ্যাত, 29 জ তালবস্য দন্তে শয় বয় দীর্ঘী, যশস্বী হওয়া, হোমার মিল্টনের সমবর্তীয় হওয়া ও প্রচুর অর্থ উপার্জন করা। এরপরে এসো আমরা দেখি তিনি কখন এই কবিতাটি লেখেন। তিনি ছিলেন উচ্চাভিলাষী কবি। উচ্চাভিলাষী কবি মাইকেল বিদেশ যাত্রা প্রাক্কালে মাতৃভূমির কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন যে তিনি যেন কবিকে মনে রাখেন। মাতৃভূমির কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকতে চান। যদি তিনি কোনো ভুল করেন, তবু মাতৃভূমির মানুষজন যেন কবিকে মনে রাখেন। তাই প্রবাস যাত্রা প্রাক্কালে তিনি এই কবিতাটি লেখেন। কবি কার কাছে মিনতি করেছেন? কবি বঙ্গভূমি, তার যে মাতৃভূমি, সেই বঙ্গভূমির কাছে এই মিনতি করেন। কারণ মাতৃভূমির কৃপা ছাড়া দেশের মানুষের মনে ঠাঁই পাওয়ার আশা খুবই কম। কবি জানেন
যে ব্যক্তির জীবন ধন্য, যাকে দেশের মানুষ চিরদিন মনে রাখে। এরপর এসো, এই পৃথিবীতে কবি এই পৃথিবীতে কাদের ধন্য মনে করেন? কবি এই পৃথিবীতে সেই সব মানুষকে ধন্য মনে করেছেন যাদের মানুষ মনের মণিকোঠায় স্থান দেয়, মানুষ যাদের কোনোদিন ভুলতে পারে না। তাই যারা এমন কাজ করেন যাতে করে মানুষ তাদের মনে রাখে, সেই সমস্ত মানুষের জীবন ধন্য, যাদের মানুষ কোনোদিন ভুলে যায় না। আচ্ছা, কবি কিরকম অমরতা লাভ করতে চেয়েছেন বা কিরকম অমরতা লাভ করতে চান? পৃথিবীতে মৃত্যু জন্মালে মরিতে হবে, অমর কে কথা রবে। তাই মৃত্যু হচ্ছে অনিবার্য। কর্মেই মানুষের প্রকৃত পরিচয়, কর্মই মানুষকে চিরস্মরণীয় করে রাখে, নশ্বর পৃথিবীতে তাকে অবিনশ্বর করে রাখে। কবি এও জানেন, দেবতার দয়ায় যেমন সাধারণ মাছি অমৃত হ্রদে পড়ে বা রূপে অমরত্ব লাভ করতে পারে, তেমনি জন্মভূমির দয়া পেলে কবিও অমরত্ব থেকে বঞ্চিত হবেন না। বঙ্গজননীর দয়ায় তিনি অসংখ্য মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকতে পারবেন। মানস সরোবরে যেমন সব ঋতুতেই পদ্ম ফুল ফোটে, কবিও তেমনি করে মানুষের মনমানসে চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকতে চায়। এতটুকুই তোমরা লিখবে। এর বাইরে যে সকল বানান রয়েছে এখানে তোমাদের অসুবিধা হতে পারে, আমি আর নতুন করে বললাম না, সেই বানানগুলো এর আগে আমরা বলেছি, তাই সেগুলো যদি তোমরা শুনে নাও। এর আগে যে আরো দুটো ক্লাস হয়েছে সেই ক্লাসেও অনেকগুলো বানান বলে দিয়েছি, আর এই ক্লাসেও শুরুতে কয়েকটি বানান বলে দিয়েছি। যে বানানগুলো খুব কমন হয়ে যাচ্ছে সেই বানানগুলো আমি বললাম না। এই পর্যন্ত তোমাদের আমি প্রশ্ন এবং উত্তর করালাম। এরপর এসো, যেটি আমার শুরুতে করা উচিত ছিল আমি করিনি, কারণ এই ধরনের কোশ্চেনও আসতে পারে একটা, এবং তোমাদের যে কোনো সময় স্কুলেও জিজ্ঞাসা করতে পারে, স্কুলে তোমাদের প্রজেক্ট লেখায় দিতে পারে বঙ্গভূমির প্রতি, এছাড়া বোর্ডের পরীক্ষাও তোমাদের আসতে পারে। সেটি হচ্ছে এই বঙ্গভূমির প্রতি কবিতার নামকরণের তাৎপর্য। এইটি তোমাদেরকে আমি করাইনি, এখন এইটি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে যে বঙ্গভূমির প্রতি কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত। এই কবিতায় কবি মাতৃভূমির কাছে, তার মাতৃভূমি বঙ্গভূমির কাছে প্রার্থনা করেছেন। কবি হচ্ছে যশবিলাসী। এই যশবিলাসী কবি মধুসূদন বিদেশ যাত্রার বা প্রবাস যাত্রার প্রাক্কালে বঙ্গজননীর নিকট প্রার্থনা করে জানিয়েছেন যে তিনি যেন কবিকে কোনোদিন ভুলে না যান, কবিকে কোনোদিন বিস্মৃত না হন, তিনি যেন কবিকে মনে রাখেন। মনের বাসনা চরিতার্থ করতে গিয়ে যদি ভুল ভ্রান্তি ঘটে থাকে, তবু তিনি যেন কবিকে ভুলে না যান, কবিকে ক্ষমা করে দেন। এমনকি প্রবাসে দৈবের বশে যদি তার জীবনাবাসন হয়, তবে তাতে কবির কোনো দুঃখ নেই, কারণ মানুষের জীবন চিরস্থায়ী নয়। একদিন কবিকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যদি জন্মভূমি কবিকে মনে রাখে তবে কবি মরতেও ভয় পায় না, কারণ তিনি জানেন দেশের মানুষেরা যাকে মনে রাখে সেই জন্য। তিনি এটাও জানেন যে জন্মিলে মরিতে হবে, অমর কে কবে রবে। তাই কেন তিনি মারা যাবেনই, কিন্তু জন্মভূমি যেন, এই দেশের মানুষ যেন তাকে মনে রাখে। তবে মধু কবির এমন কোনো গুণ নেই যার জন্য কবি অমরত্ব প্রার্থনা করতে পারেন, তিনি এটাও জানেন। তবে দেশমাতৃকা যদি কবির ভুল ত্রুটি মার্জনা করে শুধুমাত্র গুণগুলিকে তুলে ধরেন, তবে কবি দেশবাসীর মনে অমর হয়ে থাকবেন। তার একান্ত বাসনা তিনি যেন দেশবাসীর মানসে, অর্থাৎ মানস সরোবরে সর্ব ঋতুতে ফুটে থাকতে পারেন, অর্থাৎ
সারা কবিতা জুড়ে কবি তার মাতৃভূমির প্রতি, বঙ্গভূমির প্রতি প্রার্থনা করেছেন, বঙ্গভূমিকে তার মনের কথা জানিয়েছেন। সেই দিক থেকে বিচার করলে বঙ্গভূমির প্রতি এই কবিতার এই নামকরণ যথার্থ এবং সার্থক। দেখো, এখানে এমন কিছু বানান আমি বলিনি যা তোমরা লিখতে পারবে না। এই প্রত্যেকটা বানান এখানে যেগুলো তোমাদের কঠিন মনে হবে আমি তোমাদেরকে এর আগে করিয়েছি। আরেকটি ছোট্ট নোট তোমাদেরকে দিই, যখন কবির বদলে, নামের বদলে সর্বনাম ব্যবহার করবে, অর্থাৎ তার কথাটা আসবে, যখন কিন্তু তোমরা চন্দ্রবিন্দু তয় আকার, তয় চন্দ্রবিন্দু তয় আকার র লিখবে না, তয় চন্দ্রবিন্দু আকার বয়শূন্য র তার লিখবে। তার কারণ যারা আমাদের কাছে সম্মানীয়, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমরা তার লিখলে যারা আমাদের সমবর্তীয় তাদের সঙ্গে আলাদা করতে পারি না। তাই এক্ষেত্রে তোমরা তার লিখবে এবং সর্বদা আপনি বলে সম্বোধন করবে। তিনি, সে লিখেছে বলবে না কখনো, তিনি লিখেছেন, সে থাকবে বলেছে এরকম লিখবে না, তিনি থাকবেন বলেছেন, অর্থাৎ আপনি সম্বোধনে সবসময় সম্বোধিত করবে। তাহলে আজকে এই পর্যন্ত, এবং আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের যে 3টি ক্লাস আমি নিলাম, এই ক্লাসের মধ্যে দিয়ে বঙ্গভূমির প্রতি এই কবিতাটির আলোচনা, এই কবিতাটি যে ধরনের প্রশ্ন আসতে পারে, তার উত্তর কি হবে, সেগুলি সম্পূর্ণটা আমি করলাম। তোমরা এই 3টে ক্লাস যদি করো তাহলে, এবং ক্লাসগুলো কোনোটাই দীর্ঘ হয়নি, আজকের ক্লাসটাই সব থেকে বড় হয়েছে, মনে হয় 45 মিনিট আমাদের হয়েছে। তোমরা যদি এগুলো করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না পরীক্ষার খাতায় এগুলো লিখতে, এবং যে প্রশ্নগুলো তোমাদেরকে করালাম সেগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসবে, এবং তোমরা যদি এই রকম ভাবে লেখো তাহলে ফুল মার্কস পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আশা করব তোমরা বাংলাটাকে, অন্যান্য সাবজেক্টে তোমাদের পড়তেই হবে, পড়ার একটা খুব চাপ থাকে, বিশেষ করে আইসিএসসি বোর্ডে যারা পড়ো